তো আজকে পয়েন্ট হবে, প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টাইপস অফ কলিগেটিভ প্রপার্টিস। কলিগেটিভ প্রপার্টি আমরা তাদেরকে বলছি যারা শুধুমাত্র পার্টিকেলের নাম্বারের উপরে ডিপেন্ড করবে, সলিউটের নাম্বারের উপরে ডিপেন্ড করবে, নেচারের উপর ডিপেন্ড করবে না। এর আগে আমরা এটাকে দেখেছি। তো আমাদের কাছে চারটে কলিগেটিভ প্রপার্টি আছে। এক হচ্ছে অসমোটিক প্রেসার। স্যার একটু ডেফিনেশনটা লেখাবেন? অসমোটিক প্রেসার আগে লেখো, এটা যেটা বলছি। বি হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। যেটাকে আমরা ডেল্টা পি বাই পি নট দিয়ে লিখবো। সি হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। যেটাকে আমরা ডেল্টা টিবি লিখবো। আর ডি হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। যেটাকে আমরা ডেল্টা টি এফ লিখবো। তাহলে এই চারটে আমাদের কাছে আছে কলিগেটিভ প্রপার্টি। এখন কোশ্চেন যেটা জিজ্ঞেস করলো যে কলিগেটিভ প্রপার্টি আমরা তাহলে কাদেরকে বলবো কলিগেটিভ প্রপার্টি। মনে করো তোমার কাছে দুটো সলিউশন আছে। একটা হচ্ছে ইউরিয়া সলিউশন। মনে করো এখানে আমার কাছে একটা সলিউশন আছে, যে সলিউশনটার মধ্যে 1 মোল ইউরিয়া আছে। আর মনে করো তোমার কাছে আর একটা সলিউশন আছে, দুটোই অ্যাকোয়া সলিউশন। আর এই অ্যাকোয়া সলিউশনটা থেকে মনে করো 1 মোল গ্লুকোজ আছে। তাহলে 1 মোল ইউরিয়া অ্যান্ড 1 মোল গ্লুকোজ। তাহলে 1 মোল ইউরিয়া যে কন্টেনারে আছে সেখানে যদি ইউরিয়ার পার্টিকেল সংখ্যা দেখো তুমি, তাহলে এন এ পার্টিকেল আছে, অ্যাভোগাড্রো নাম্বার। গ্লুকোজ যে কন্টেনারে আছে সেখানে যদি পার্টিকেল দেখো তাহলে এন এ পার্টিকেল আছে। তাহলে দুটোতে পার্টিকেল সংখ্যা কি? পার্টিকেল সংখ্যা হচ্ছে সেম। তাহলে এই দুটো সলিউশনের মধ্যে যে প্রপার্টি গুলো, এই দুটো সলিউশনের মধ্যে যে প্রপার্টি গুলো কমন প্রপার্টি হবে, কমন প্রপার্টিস, সেগুলোকে আমরা বলবো কলিগেটিভ প্রপার্টি। তার মানে কি দুটো সলিউশনের নেচারের উপর ডিপেন্ড করবে না, সলিউশনের শুধুমাত্র সলিউট পার্টিকেলের নাম্বারের উপর ডিপেন্ড করবে। তাহলে যে প্রপার্টি গুলো শুধুমাত্র পার্টিকেলের নাম্বারের উপর ডিপেন্ড করে তাদেরকে আমরা বলবো কলিগেটিভ প্রপার্টি। তাহলে আমরা এখানে ডেফিনিশনটা একবার লিখে নিই। প্রপার্টিস which depends only on amount of the solute particle ব্র্যাকেটে আমরা লিখবো নাম্বার অফ সলিউট পার্টিকেল অ্যাকচুয়ালি, but not on the nature of solute
are called colligative properties. তাহলে এটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল যে দুটো সলিউশনের মধ্যে সেম নাম্বার অফ পার্টিকেলস আছে, তাহলে এই দুটো সলিউশনের মধ্যে যে প্রপার্টি গুলো কমন সেগুলোই আমাদের কলিগেটিভ প্রপার্টি হবে। তাহলে আমাদের কাছে টোটাল 4টে কলিগেটিভ প্রপার্টি হচ্ছে অসমোটিক প্রেসার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট অ্যান্ড ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এই 4টেকে আমাদের একটু ডিটেলসে পড়তে হবে, এখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করে। তো প্রথমে আমরা এ যেটা আছে আমাদের অসমোটিক প্রেসার, সেই অসমোটিক প্রেসার সম্পর্কে প্রথমে আমরা তাহলে সবার প্রথমে আমরা আলোচনা করব অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসারটাকে বুঝতে গেলে আমাকে সবার আগে বুঝতে হবে অসমোসিস ব্যাপারটা কি। অসমোটিক প্রেসার এই কথাটাকে বুঝতে গেলে আমরা অসমোসিস ব্যাপারটাকে আগে গুরুত্ব দেব। টার্ম হচ্ছে আমরা প্রথমে শিখবো অসমোসিস কি। মানে আমরা সবাই জানি নিশ্চয়ই যে অসমোসিস কি বলে, তবু আমরা একবার লিখি অসমোসিস কাকে বলে। যে এটা হচ্ছে স্পন্টেনিয়াস ফ্লো অফ solvent particles through semi permeable membrane, যেটাকে আমি সংক্ষেপে SPM বলছি, from dilute solution to concentrated solution. তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো কি হলো। কারা মুভ করবে? সলভেন্ট পার্টিকেল মুভ করবে। কোথা থেকে মুভ করবে? ডাইলিউট সলিউশন থেকে কনসেন্ট্রেটেড সলিউশন দিকে মুভ করবে। কার থ্রুতে? SPM এর থ্রুতে। তার মানে তুমি যদি এরকম একটা সিচুয়েশন বানাও, মনে করো তোমার কাছে এরকম একটা চেম্বার আছে, মাঝখানে তোমার এইখানে মনে করো একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, তাহলে এটা মনে করি আমরা সেমি পারমিয়েবল মেমব্রেন। এই সেমি পারমিয়েবল মেমব্রেনের একদিকে ডাইলিউট সলিউশন আছে আর একদিকে কনসেন্ট্রেটেড সলিউশন আছে। সলভেন্ট পার্টিকেল গুলো ডাইলিউট সলিউশন থেকে কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে যে যাবে, স্পন্টেনিয়াস ফ্লো হবে, এই ঘটনাটাকে আমরা বলবো অসমোসিস। তো সেমি পারমিয়েবল মেমব্রেন যদি আমরা দেখি, সেমি পারমিয়েবল মেমব্রেন এটা দু রকমের হয়। সেমি পারমিয়েবল মেমব্রেন আমরা দু রকমের পেতে পারি, একটা হচ্ছে ন্যাচারাল সেমি পারমিয়েবল মেমব্রেন আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল সেমি পারমিয়েবল মেমব্রেনের কথা যদি বলি, তাহলে তোমরা জানো সেল মেমব্রেন, যেটা অ্যানিমেল সেল মেমব্রেন যদি ভালো করে বলা হয়, এর এক্সাম্পল হচ্ছে অ্যানিমাল সেল মেমব্রেন, যেটা হচ্ছে একটা ন্যাচারাল সেমি পারমিয়েবল মেমব্রেন। আর আর্টিফিশিয়াল এর এক্সাম্পল যদি বলা হয়, তাহলে একটা কম্পাউন্ড আছে, যে কম্পাউন্ডটার লেয়ার দিয়ে লেয়ারটাকে আমরা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে তৈরি করতে পারি, Cu2Fe(CN6), এই কম্পাউন্ডটাকে আমরা ইউজ করি আর্টিফিশিয়াল সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে। তাহলে এই ব্যাপারটা গেল অসমোসিস। স্যার এই কম্পাউন্ডার নাম কি? এটা হচ্ছে হেক্সাসায়ানোফেরেট আমরা যদি বলি, ঠিক আছে, কপার হেক্সাসায়ানোফেরেট। স্যার আগের পেজটা দেখান না একবার। আগের পেজ বলতে এইটুকুই হচ্ছে তো। আচ্ছা, এখানে একটুখানি হয়েছে। স্যার আরেকবার শুনতে- বলবেন নামটা? এটা হচ্ছে হেক্সাসায়ানোফেরেট, কপার হেক্সাসায়ানোফেরেট। ওকে, নেক্সট দেখো, মনে করো এরকম একটা সিচুয়েশন করা হলো। এবার ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবো একটুখানি।
মনে করো তোমার কাছে এখানে একটা সলিউশন আছে, তুমি কি করলে এর মধ্যে একটা এরকম একটা ফানেল এবং তার মধ্যে একটা কাচের নল আছে, আর এর শেষে একটা এরকম ফানেল টাইপের আছে, এরকম একটা জিনিসকে এর মধ্যে মনে করো আমরা ডুবিয়ে দিলাম, এবং এই ফানেলের মুখটাতে এইখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন রাখা আছে, মানে ফানেলের মুখটা কভার করা আছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা এসপিএম, সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে কভার করা আছে। এবং এখানে এতদূর অব্দি হাইট অব্দি, দেখো এই হাইট অব্দি এখানে একটা সলিউশন রাখা আছে, মুখটা কভার করা আছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে, আর এখানে একটা সলিউশন রাখা আছে, বাইরে ওয়াটার। তাহলে এখানে ওয়াটার আছে, তাহলে বাইরের যে সলিউশনটা এটা হচ্ছে ডাইলিউট সলিউশন, আর এখানকার যে সলিউশনটা এটা হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন। তাহলে অসমোসিসের নিয়ম অনুযায়ী কি, অসমোসিসের নিয়ম অনুযায়ী এখান থেকে ওয়াটার মলিকিউল এই চেম্বারের মধ্যে যাবে সেমি পারমিয়েবল মেমব্রেনের ভিতর দিয়ে, এবং এখানে যখন ওয়াটার মলিকিউল যেতে থাকবে তত আমরা দেখবো যে এই সলিউশনটার হাইট আস্তে আস্তে ইনক্রিজ করছে, এবং একটা সময় মনে করো আমরা দেখলাম যে এর হাইটটা এইচ উচ্চতা অবধি ইনক্রিজ করেছে। কি বললাম বোঝা গেছে? তাহলে ওয়াটার আস্তে আস্তে সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে যাবে এবং এর মধ্যে দিয়ে এটা অ্যাড হবে। তাহলে এইচ এখানে হচ্ছে কি, এইচ হচ্ছে হাইট অফ সলিউশন কলাম, হাইট অফ সলিউশন কলাম, এটা সলিউশন কলামের হাইট। তাহলে এই সলিউশন কলামটা এইচ উচ্চতায় ওঠার পরে এ কতটা প্রেসার নিচের দিকে দেবে? তাহলে এই ওয়াটারের যে হাইটটা উপরে উঠলো, এই ওয়াটার কলামটা, এই যে ওয়াটার কলামটা আছে এবার এটা নিচের দিকে প্রেসার দেবে, সেই প্রেসারটা কতটা? সেই প্রেসারটা হচ্ছে তোমার এইচ রো জি, যেখানে রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য সলিউশন। দেখো এমন হবে যে হাইটটা উঠতে উঠতে এটা যখন প্রেসার দেবে তখন এখান থেকেও ওয়াটার মলিকিউল সেমি পারমিয়েবল মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটা একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়ে যাবে। তাহলে যতগুলো ওয়াটার মলিকিউল সেমি পারমিয়েবল মেমব্রেনের ভিতর দিয়ে ভিতরে যাবে ততগুলো ওয়াটার মলিকিউল আবার উল্টো দিকে বাইরে বেরিয়ে আসবে যখন প্রেসারটা উপর থেকে দেবে। এইরকম সিচুয়েশনটা যখন তৈরি হবে, ইকুইলিব্রিয়ামটা যখন তৈরি হবে, তাহলে যে প্রেসারটা কনসেন্ট্রেটেড সলিউশনের উপরে দিলে এই ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হয় সেই প্রেসারটাকে আমরা বলবো অসমোটিক প্রেসার। তাহলে এই যে পি যেটা আমরা পাচ্ছি এই পিটাই হবে আমাদের পাই, যেটা হবে এইচ রো জি। তাহলে অসমোটিক প্রেসার ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ আবার স্যার। আমি বলছি, অসমোটিক প্রেসার ব্যাপারটা হচ্ছে এই যে সলিউশন কলামটা যেটা উপরের দিকে উঠলো, প্রথমে তো একই সঙ্গে একই লেয়ারে ছিল, এবার সলিউশন কলামটা উপরের দিকে উঠলো, এবার ওই প্রেসার যেটা দিচ্ছে উপর থেকে ওই প্রেসারটাই পুরোপুরি কি করছে বলো, ওই প্রেসারটার জন্য ওয়াটার মলিকিউল গুলো এই যে অসমোসিসটা যেটা একদিকে হচ্ছিল সেটা একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করবে। যে প্রেসারে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হবে তার মানে এই হাইটের উপরে আর সলিউশন কলামটা উঠবে না, সেটাকে আমরা বলবো অসমোটিক প্রেসার। তাহলে এখানে দেখো অসমোটিক প্রেসারের ডেফিনেশন তাহলে কি হচ্ছে, তাহলে অসমোটিক প্রেসার is the hydrostatic pressure developed due to solution column at equilibrium। তাহলে ইকুইলিব্রিয়ামে সলিউশন কলামের জন্য যে প্রেসারটা ডেভেলপ হবে সেটাকেই আমরা বলবো অসমোটিক প্রেসার। এখান থেকে খুব সহজ আমরা ক্যালকুলেশনে যেতে পারি যে এই পাই অসমোটিক প্রেসারটা এটা ডিপেন্ড করবে তাহলে ডেনসিটি বা কনসেন্ট্রেশনের উপর, তাহলে সিম্পলি এটা ডিপেন্ড করে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনের উপর, অথবা আমরা এটাকে বলতে পারি যে এটা মোলারিটির উপর ডিপেন্ড করবে। মোলারিটি একটা কনসেন্ট্রেশন টার্ম, আমরা জানি মোলারিটি মানে কি, তাহলে পাইটা মোলারিটির উপর ডিপেন্ড করবে।
তাহলে আমরা লিখতে পারি যে পাই প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন সি, অথবা আমরা লিখতে পারি পাই প্রপোর্শনাল টু মোলারিটি এম। তাহলে এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে, পাই কিসের কিসের উপর ডিপেন্ড করে। সেকেন্ড হচ্ছে পাই আবার প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে এটা আবার টেম্পারেচারের উপরও ডিপেন্ড করবে। তাহলে প্রপোর্শনাল টু টি আমরা বলতে পারি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে দুটোকে যদি একসঙ্গে আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি পাই ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট দিলাম আমি সি, আর এখানে হচ্ছে কনসেন্ট্রেশন একটা কনস্ট্যান্ট এস, সি আর টি, এই দুটোর উপর ডিপেন্ড করছে। আমি একটুখানি ক্লিয়ার করে লিখি ব্যাপারটাকে। তাহলে পাই প্রপোর্শনাল টু হয়ে যাবে সিটি, আর আমরা যদি একটা কনসেন্ট্রেশন টার্ম যদি আমরা এখানে নিয়ে আসি পাই ইজ ইকুয়াল টু এস সিটি, এখানে এসটাকে বলা হয় আইডিয়াল সলিউশন কনস্ট্যান্ট। এবার দেখো এটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে পাই ইজ ইকুয়াল টু সি আর টি। মোলারিটিটার কি হবে? এই কনসেন্ট্রেশনটাকে মোলারিটি দিয়ে রিপ্লেস করছি। দেখো পাই ইজ ইকুয়াল টু সি আর টি, বা আমরা লিখতে পারি পাই ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশনের জায়গায় মোলারিটি লিখলাম এন বাই ভি। মোলারিটি মানে কি এন বাই ভি আর আর টি। আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করবো সবচেয়ে বেশি। এবার তোমাদের আমি বোঝাচ্ছি ব্যাপারটা কি। যে এখানে এস ইকুয়াল টু আর লিখলাম, আর হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। দেখো একটা লিকুইড আর একটা গ্যাসের মধ্যে কোনো পার্থক্য আছে? লিকুইড আর গ্যাসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। লিকুইডের মধ্যে শুধু মলিকিউল গুলো কাছাকাছি আছে, আর গ্যাসের মধ্যে মলিকিউল গুলো একটু দূরে দূরে আছে, শুধু এইটুকুই পার্থক্য একটা লিকুইড আর একটা গ্যাসের মধ্যে। এছাড়া কিন্তু আর বেশি কোনো পার্থক্য আমরা দেখতে পাই না লিকুইড আর গ্যাসের মধ্যে। আমরা যদি লিকুইড আর গ্যাসের মধ্যে পার্থক্য যদি না পাই, তাহলে একটা লিকুইডের গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? পি ইজ ইকুয়াল টু এন বাই ভি আর টি। আর লিকুইডের ক্ষেত্রে এই পিটাই হচ্ছে পাই অসমোটিক প্রেসার, সো এন বাই ভি আর টি আমরা লিখতে পারি। তো এই ইকুয়েশনটাকে আমরা সবথেকে বেশি পরিমাণে ইউজ করব অসমোটিক প্রেসার ক্যালকুলেট করার সময়। তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে এন কথাটা আমি লিখছি এই এনটা হচ্ছে এন অবজার্ভ। তাহলে থিওরিটিক্যাল এন আর অবজার্ভ এন এর মধ্যে একটা সম্পর্ক তোমরা মনে আছে কিনা জানি না, এটা আই দিয়ে গুণ করতে হতো আমাদের ভ্যান ডাফ ফ্যাক্টর দিয়ে, ফার্স্ট ক্লাসে আমরা করেছিলাম যে আই ইকুয়াল টু এন থিওরিটিক্যাল। তাহলে এন অবজার্ভড ইকুয়াল টু আই ইন্টু এন থিওরিটিক্যাল। যারা জানো না তারা আপাতত এই টার্মটাকে মুখস্থ করে নাও, এটা পরে আমি আর একবার বলে দেবো যে এন অবজার্ভড ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু এন থিওরিটিক্যাল। তাহলে পাই এর যদি ক্যালকুলেশন করতে হয় এন এর জায়গায় যদি আমরা থিওরিটিক্যাল এন বসাতে চাই, তাহলে আই দিয়ে একটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আই হবে এন থিওরিটিক্যাল ডিভাইডেড বাই ভি আর টি। তাহলে এইটা আমার ফাইনাল ইকুয়েশন হবে কোনো একটা জায়গায় যদি আমরা অসমোটিক প্রেসার ক্যালকুলেট করতে চাই। ওকে, তাহলে একটা কোশ্চেন দেখা যাক। স্যার এই লাস্টের ইকুয়েশনটা কি সব জায়গায় ইউজ করব? হ্যাঁ, লাস্টের ইকুয়েশনটাই আমরা সব জায়গায় ইউজ করব। তাহলে আমরা একটা কোশ্চেন দেখে নিই। বলছে 60 গ্রাম ইউরিয়া is dissolved in 5 liter solution at 27 degree centigrade. Calculate osmotic pressure. Calculate osmotic pressure in ATM. দেখো এখানে গিভেন দেওয়া আছে যে আর এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ারে, আর এর ভ্যালু কত জানো তোমরা? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। নিউমেরিক্যাল সলভ করার জন্য একটা ট্রিক আছে, সেটা হচ্ছে আর এর ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে তুমি 1/12 লিখতে পারো। তোমরা 1/12 করে দেখবে ক্যালকুলেটরে, এটা 0.083 এরকম কাছাকাছি আসবে। তো আমরা এই আর এর ভ্যালুটাকে 1/12 নিতে পারি।
এটাতে কি হবে, তোমাকে যখন নিটে বা জয়েন্ট এন্ট্রান্সে তুমি যখন কোশ্চেন আনসার করবে তখন তো তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তাহলে সেই জায়গাটা তোমার এটা হেল্পফুল হবে। কিরকম করে হেল্পফুল হবে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করতে গেলে দেখতে পাবো। তাহলে ইউরিয়া দেওয়া আছে কত, 60 গ্রাম। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে মোল অফ ইউরিয়া। ইউরিয়ার মোল কত, মোল কত হবে, মাস বাই গিভেন মাস, গিভেন মাস বাই মোলার মাস। মোলার মাস কত ইউরিয়া, 60। মনে রাখতে হবে ইউরিয়ার মোলার মাস মনে রাখতে হবে, গ্লুকোজের মোলার মাস মনে রাখতে হবে, NaCl এর মোলার মাস মনে রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে সবসময়। তাহলে এখানে মোলার মাস আমরা যদি দেখি, তাহলে মোলার মাস এখানে হচ্ছে, ইউরিয়ার মোলার মাস হচ্ছে 60। তাহলে এখানে আমার অ্যান্সার হয়ে গেল 1। তাহলে 1 মোল আমরা এখানে ইউরিয়া নিয়েছি। আই ভ্যালুটা কত ইউরিয়ার জন্য, বলো ইউরিয়ার আই কত হবে, ভ্যান ডার ফ্যাক্টর এক্সাম্পল গুলো আমরা পড়িয়েছিলাম, আই কার কত হয়, ইউরিয়ার ক্ষেত্রে কত হয়েছিল, মনে আছে? ইউরিয়ার জন্য I1, ইউরিয়া না ডিসোসিয়েট হয় না অ্যাসোসিয়েট হয়, তো ইউরিয়ার জন্য I = 1 হয়। ভলিউম যদি দেখি আমরা, ভলিউম 5 লিটার হবে। আর যদি টেম্পারেচার তুমি দেখো, তাহলে টেম্পারেচার হয়ে যাবে 300 কেলভিন। তাহলে এখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, মানে 300 কেলভিন। তাহলে আমাকে পাই বের করতে বলেছে, তাহলে পাই = কি, I n থিওরিটিক্যাল RT বাই V। তাহলে এটা হচ্ছে I এর ফর্মুলা। তাহলে I এর ফর্মুলাটা যদি আমরা এখানে পুট করি সমস্ত ভ্যালুগুলো, I এর ভ্যালু 1, n এর ভ্যালু 1, R এর ভ্যালুর জায়গায় আমি 1/12 বসাবো। কেন 1/12 বসাবো, আমি ক্যালকুলেশনের সুবিধার্থে। আর যদি এক্সাক্ট ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেটর যদি ইউজ করতে পারি, তাহলে এটা বসাবো 0.0821। ক্যালকুলেটর ব্যবহারে যদি সুবিধা না থাকে, তাহলে আমি 1/12 বসাবো। আর টেম্পারেচারের ভ্যালু হয়ে যাবে আমার 300 কেলভিন, ডিভাইডেড বাই ভলিউম কত দেওয়া আছে, 5। তাহলে এটা ATM এ অ্যান্সার আসবে, কারণ আমি ATM এ লিখেছি। তাহলে পাই 12 দিয়ে দেখো এটা কেটে যাচ্ছে, 25। ওকে, আর এটা যদি আমরা কেটে দিই, তাহলে 5 ATM অ্যান্সার হলো। তাহলে অসমোটিক প্রেসার ক্যালকুলেট করলাম, 5 ATM হলো। ওকে, আর একটা কোশ্চেন দেখা যায়। Question number 2. 58.5 gram NaCl is dissolved in 5 liter solution at 27 degree centigrade. Again question হচ্ছে calculate osmotic pressure. বলো অ্যান্সার কি হবে? স্যার মোল নাম্বার অফ NaCl কি 58? 58.5 molar mass of NaCl। তাহলে n of NaCl কত হবে, 58.5 ডিভাইডেড বাই এর মোলার মাস হচ্ছে 58.5, তাহলে 1 হয়ে গেল। আই ভ্যালুটা আমাদের দেখতে হবে এখানে, আই ভ্যালু কত হবে NaCl এর জন্য, NaCl এর আই ভ্যালু কত হবে, খাতা দেখে বলো। স্যার 2। 2, NaCl এর আই ভ্যালু 2। তাহলে NaCl এর আই ভ্যালু পেয়ে গেলাম 2। ভলিউম আমাদের এখানে দেওয়া আছে 5 লিটার, টেম্পারেচার আমার এখানে দেওয়া আছে 300 কেলভিন। তাহলে আমার কাছে চেয়েছে পাই, তাহলে পাই = I × n থিওরিটিক্যাল RT ডিভাইডেড বাই V। তাহলে I এর ভ্যালু 2, n থিওরিটিক্যাল ভ্যালু R এর ভ্যালু 1/12 বসাবো, 10। টেম্পারেচার 300 বসাবো, ডিভাইডেড বাই 5। তাহলে অ্যান্সার হয়ে গেল
10 ATM। ঠিক আছে, তাহলে এরকম করে আমাদের এই ক্যালকুলেশন অঙ্কগুলো করতে হবে। এবার যদি তোমাকে এরকম হয় যে একই সলিউশনের মধ্যে দুটোই আছে, নেক্সট কোশ্চেনটা দেখো, আমি ক্যাটাগরিটাকে তোমাকে বোঝাচ্ছি কোশ্চেন বাই কোশ্চেন। ঠিক আছে, আমি একটা করে কোশ্চেন নিচ্ছি এবং সেই সঙ্গে তোমাকে ওই ক্যাটাগরিটাও বোঝাচ্ছি যে কি রকম হতে পারে। তাহলে যদি i = 1 হয় তাহলে কি হলো, i যদি 1 এর থেকে বেশি হয় সেটা ক্ষেত্রেও দেখলাম কি হলো কেসটা। এইরকম যদি কেস হয়, তোমাকে যদি বলে যে ধরো 60 গ্রাম অফ ইউরিয়া and 58.5 গ্রাম অফ NaCl আর, তাহলে দেখো আমি বলছি যে 60 গ্রাম ইউরিয়া আর 58.5 গ্রাম অফ NaCl are dissolved in 5 liter solvent at 27 degree centigrade. Calculate osmotic pressure. এবার কি হচ্ছে, দুটোই সলিউশনের মধ্যে আছে, NaCl ও সলিউশনের মধ্যে আছে, আবার কি বলে ইউরিয়াও আছে, দুটো একসঙ্গে আছে। তাহলে এরকম যদি কেস হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদের এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে যদি দুটো সলিউট একই সঙ্গে প্রেজেন্ট থাকে তাহলে আমাদের ফর্মুলা যেটা হবে, তাহলে আমরা এখানে লিখি কেস 1, if 2 or more solute are present, যদি একসঙ্গে 2 বা তার থেকে বেশি সলিউট প্রেজেন্ট থাকে তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে, পাই ইকুয়াল টু দিতে হবে n টোটাল RT বাই ভি, টোটাল ভলিউম। তার মানে এখানে আমাকে করতে হবে এরকম যে N1 I1 প্লাস N2 I2 প্লাস এরকম করে যতগুলো থাকবে সবগুলো যোগ করতে হবে, এর সঙ্গে RT বাই ভি করতে হবে। তাহলে আমরা এখানে দেখি ইউরিয়াটাকে আমি 1 নম্বর সলিউশন আর NaClটাকে 2 নম্বর মনে করছি। তাহলে N1 কত বলো, N1 ইউরিয়ার মোল কত হলো 1, I1 কত হলো, ইউরিয়ার I1 1, N2 কত 1, I2 যদি দেখো তাহলে 2। তাহলে বলো পাই কত হবে, তাহলে 1 × 1 প্লাস 1 × 2, আর এর ভ্যালু বসাবো 1/12, টেম্পারেচার 327 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, ভলিউম হচ্ছে 5, তাহলে কত হয়ে যাচ্ছে 15 ATM। তাহলে এটা কিরকম হচ্ছে যে দুটো সলিউট একই সলিউশনের মধ্যে প্রেজেন্ট আছে, 5 লিটার সলিউশনের মধ্যে প্রেজেন্ট আছে। আর একটা কেস হতে পারে, সেটা কি যে দুটো সলিউট তুমি মিক্স করলে, দুটো আলাদা সলিউশনকে একসঙ্গে মিক্স করলে তাহলে কি হবে। আমি আবারও একটা কোশ্চেন নিচ্ছি তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি হলো। কোশ্চেন নম্বর 4, মানে দুটো আলাদা সলিউশনকে এক জায়গাতে মিক্স করা হয়েছে তাহলে তার অসমোটিক প্রেসার কি হবে। তাহলে মনে করো তোমার কাছে একটা সলিউশন আছে যেখানে আছে 60 গ্রাম ইউরিয়া ইন 2 লিটার সলিউশন। তোমার কাছে একটা 2 লিটার সলিউশন আছে যেখানে 60 গ্রাম ইউরিয়া আছে, আর একটা সলিউশন আছে বি যেখানে 180 গ্রাম গ্লুকোজ আছে এবং এটা 3 লিটার সলিউশন। এই দুটোই আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমরা কি করলাম, এ আর বি দুটো সলিউশনকে মিক্স করে দিলাম, তাহলে টোটাল ভলিউম 5 লিটার হবে। তাহলে ইফ, কোশ্চেন হচ্ছে ইফ এ এন্ড বি আর মিক্সড, এই দুটো সলিউশনকে যদি আমরা মিক্স করে দিই, ক্যালকুলেট
pi of the resulting solution. রেজাল্টিং সলিউশনের অসমোটিক প্রেসার কত হবে? তাহলে দুটো জিনিস আমরা এখানে বুঝবো। এইরকম কেস যখন হবে যে দুটো আলাদা আলাদা সলিউশনকে মিক্স করছি, তাহলে আমি এখানে কেস 2 লিখছি। দুটো আলাদা সলিউশনকে যদি মিক্স করা হয় তাহলে সেক্ষেত্রে তাহলে এখানে লিখো আগে ইফ 2 or more non-reacting solutions are mixed. এমন দুটো সলিউশনকে আমরা মিক্স করছি যারা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে না। নিজেদের মধ্যে রিঅ্যাকশন করলে সেটা আবার আলাদা কেস হবে, সেটা অ্যাডভান্স, সেটা তোমাদের দরকার নেই। কিন্তু নন রিঅ্যাক্টিং সলিউশন দুটো যদি মিক্স করি তাহলে কি হবে? তখন পাই যেটা হবে সেটা টোটাল পাই যেটা হবে সেটা বের করার নিয়ম হলো প্রথম সলিউশনটার অসমোটিক প্রেসার π1 v1 প্লাস π2 v2 এরকম করে চলতে থাকবে যতগুলো সলিউশন আছে, ডিভাইডেড বাই v1 প্লাস v2 প্লাস যতগুলো সলিউশনের ভলিউম আছে সবগুলোকে যোগ করে যেতে হবে। বা তুমি এটাকে এভাবেও বের করতে পারো, n1 i1 প্লাস n2 i2 এরকম করে চললো, ডিভাইডেড বাই টোটাল ভলিউম RT। এটাও লেখা যেতে পারে। তাহলে দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলা আমরা এখানে ইউজ করব। তাহলে কোশ্চেনে আমার কি কি আছে দেখো, আমি এই ফর্মুলাটা ইউজ করব পাই এর সেকেন্ড ফর্মুলাটা। তাহলে সলিউশন এর জন্য n a কত, n এ কত বলো, ইউরিয়া n কত, কত গ্রাম আছে 60 গ্রাম মানে 1। i a কত 1। বি সলিউশনের জন্য n b কত, গ্লুকোজেরটাও তোমাকে মনে রাখতে হবে, গ্লুকোজের হচ্ছে 180, তাহলে এটা 1 হয়ে গেল। আর আই বি সেটাও 1 হয়ে যাবে গ্লুকোজের জন্য। টোটাল ভলিউম যদি দেখা যায় তাহলে 2 + 3 টোটাল 5 লিটার। তাহলে পাই টোটাল আমরা বের করছি 1 × 1 প্লাস 1 × 1 RT 1/12 × 300 ডিভাইডেড বাই 5। আনসার হয়ে গেল 1018। তাহলে এইভাবে আমরা অসমোটিক প্রেসার কোন একটা সলিউশনের মধ্যে কত হবে সেটা আমরা বের করব। ক্লিয়ার সবার? অসমোটিক প্রেসার কি করে আমরা ক্যালকুলেট করব?